মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান। নমস্কার আপনাকে। মহাভারতের কথা দ্বি-৫০ পর্বে আপনাকে স্বাগত। এর আগের পর্বে শুনছিলাম মহাভারতের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র শ্রীকৃষ্ণের জন্মের আগের ঘটনার ঘনঘটা। এবারে আমরা আবার মহারাজ শান্তনুর বংশলোপের সংকটের আলোচনায় চলে আসব। শান্তনুর বংশরক্ষার প্রয়োজনে বিচিত্রবীর্যের দুই বিধবা পত্নী অম্বিকা ও অম্বালিকার গর্ভে পুত্র উৎপাদন করার জন্য ভীষ্মকে নির্দেশ দিলেন সত্যবতী। কিন্তু ভীষ্ম তাঁর পূর্বকৃত প্রতিজ্ঞা ছেড়ে মায়ের কথা শুনতে রাজি হলেন না। মায়ের কথা শোনাও ধর্ম, আপদ ধর্মও ধর্ম, আবার সত্যরক্ষাও ধর্ম। মহাকাব্যের সমাজে এই সব ধর্মেরই মূল্য আছে, আবার এই ধর্ম সাধনের মধ্যে তরতমও আছে। মায়ের কথা, আপদ ধর্ম, এই দুইয়ের থেকেও ভীষ্মের কাছে প্রতিজ্ঞা রক্ষার ধর্মই বড় হয়ে উঠল। কারণ প্রথমত বর্ণাশ্রমের আচারে ক্ষত্রিয়ের কাছে সত্য বা প্রতিজ্ঞা রক্ষার মতো বড় ধর্ম আর নেই। আর দ্বিতীয়ত মা যা চান অথবা এখন যা আপদ ধর্ম বলা হচ্ছে তার সমাধান ভীষ্ম ছাড়াও অন্য লোকও করতে পারেন, অর্থাৎ বিকল্প ব্যবস্থা এখানে হতে পারে। ভীষ্ম মাকে বলেছেন, আপনি গুণবান কোনো ব্রাহ্মণকে নিযুক্ত করুন, তিনি প্রসিদ্ধ ভরত বংশের ধারা রক্ষা করবেন। যে বংশে পুরু ভরত কুরুর মতো রাজা জন্মেছেন সেই বংশ উপযুক্তভাবে রক্ষা করতে গেলে যাকে তাকে দিয়ে হবে না। এ কথা ভীষ্মের থেকে ভালো আর কে জানে। ভীষ্ম তাই চরম প্রফেশনালিজম দেখিয়ে জননী সত্যবতীকে বলেছেন, দরকার হলে টাকা পয়সা দিয়ে গুণবান কোনো ব্রাহ্মণকে এই ব্যাপারে আমন্ত্রণ করে আনতে হবে। গুণবান ব্রাহ্মণ কথাটা শোনার সঙ্গে সঙ্গে সত্যবতীর মাথায় বিদ্যুৎ খেলে গেল। আমরা যেমন কঠিন রোগ সারাতে টাকা পয়সা খরচ করে ডাক্তার ডাকি, অন্যদিকে আত্মীয় স্বজনের মধ্যে যদি কেউ ডাক্তার থাকেন তবে তার উপর কিন্তু আমরা বেশি ভরসা করি। তিনি হয়তো বড় চিকিৎসকের থেকে কিছু কম উজ্জ্বল হতে পারেন, কিন্তু স্বজন বলেই তাঁর মায়া মমতা আর ব্যক্তিগত স্পর্শ আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এখানে সত্যবতীর ক্ষেত্রেও তাই হলো। তিনি অর্থমূল্যের বিনিময়ে বিধিসম্মতভাবে একজন শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণকে দিয়ে তাঁর দুই পুত্রবধূর গর্ভাধান করাতে পারেন। কিন্তু আপন রক্তের সম্বন্ধের মধ্যেই যদি সেই মমত্বময় বিপত্তারণ মানুষটিকে সত্যবতী পেয়ে যান, তবে এই রকম একটি স্পর্শকাতর বিষয়ে অন্য ব্রাহ্মণকে ডেকে আনার প্রয়োজন কি? এর মধ্যে সেই কাছের মানুষটির কথা স্মরণ করতে পারছেন তিনি। তবে হস্তিনার রাজবাড়ি তাকে চেনে না। হস্তিনার রাজবধূর গর্ভে যেখানে সন্তান উৎপাদন করাতে হবে, সেখানে নিজের একক ব্যক্তিগত সিদ্ধান্ত রাজবাড়ির ভাগ্যের ওপর চাপিয়ে দেওয়া যায় না। তিনি যা ভাবছেন তা মহারাজ শান্তনুর প্রথম পুত্র ভীষ্মের কাছে জানাতে হবে। পিতার জীবিত অবস্থা থেকেই যিনি প্রায় হস্তিনার রাজবাড়ির অভিভাবকের মতো, তাকে অতিক্রম করে সত্যবতী একা সেই সিদ্ধান্ত নিতে পারেন না। যে সিদ্ধান্ত প্রসিদ্ধ ভরত বংশের সামগ্রিক ধারাকে প্রভাবিত করবে সেটা ভীষ্মের সঙ্গে আলোচনা করতেই হবে। সত্যবতী তাঁর এই সখাসম পুত্রের কাছে সবই খুলে বলবেন বলে ঠিক করলেন, কিন্তু এই মুহূর্তে তাঁর বড় লজ্জা করছে। সেই কুমারী অবস্থায় মহামুনি পরাশরের সঙ্গে তার মিলন হয়েছিল। আজ এতদিন পরে সেই ক্ষণিক মিলনের কথা পুত্রকল্প ভীষ্মের কাছে বিবৃত করবেন তিনি। তার বড় লজ্জা করল। লজ্জা পেলে মানুষ বোকার হাসি হেসে লজ্জাকে চাপা দিতে চায়। সত্যবতীও তাই করলেন। হাসি হাসি মুখ করে দু একবার ইচ্ছাকৃতভাবে থতমত খেয়ে সত্যবতী তাঁর পূর্ব জীবনের এক চরম ঘটনা ভীষ্মকে বলতে উদ্যত হলেন। মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান। আপনাকে জানিয়ে রাখি, আমি শুধুই কথক ঠাকুর নই, আমি একজন মিড লাইফ ট্রান্সফরমেশন কোচ। আমার মিশন হলো 1,40,000 পুরুষকে জীবন বদলাতে শেখানো। সেই কাজ সংক্রান্ত আমার অন্য ইউটিউব চ্যানেলের ভিডিও দেখুন, ট্রান্সফর্মিং লাইভস নামের ফেসবুক গ্রুপ জয়েন করুন। মিড লাইফ মানে ক্রাইসিস নয়, মিড লাইফ মানে ট্রান্সফরমেশন। সখাসম পুত্র ভীষ্মের কাছে নিজের জীবনে লুক্কায়িত ঘটনা, যা হয়তো মহারাজ শান্তনুরও অজানা ছিল, বলতে উদ্যত হলেন সত্যবতী। একমাত্র ভীষ্মের কাছেই নিজের মনের কথা বলতে পারেন সত্যবতী। কেন? কারণ তোমাকে আমি বিশ্বাস করি। নৃসিংহপ্রসাদ ভাদুরী বলছেন, সত্যবতী তাঁর এই সমবয়স্ক বা কিঞ্চিত অধিক বয়স্ক পুত্রটিকে বন্ধুর মতো দেখতেন। সত্যবতী বলছেন, আমাদের এই ভরত কুল রক্ষার জন্য আমার এই জীবন কাহিনী তোমাকেই শুধু বিশ্বাস করে বলতে পারি। বংশবিলুপ্তির মতো এই বিপন্ন সময়ে আমাদের কি করা উচিত সে কথা তোমাকে না বলেই বা থাকি কি করে। না বলে পারছি না এই কারণে যে
তুমি এখন এই বংশের ধর্মরক্ষক, তুমি সত্যরক্ষক, আর সবচেয়ে বড় কথা, তুমি আমাদের একমাত্র অবলম্বন। সত্যবতী বলতে আরম্ভ করলেন, আমার বাবার একখানা নৌকা ছিল জানো, আমার তখন কাঁচা বয়স। তো আমি সেই নৌকায় বসেছিলাম যমুনা নদীর ওপর। এমন সময় মহামুনি পরাশর যমুনা পার হবার জন্য আমারই নৌকায় এসে উঠলেন। সত্যবতী তাঁর এই মিলন কাহিনী খুব সংক্ষেপে শোনাচ্ছেন ভীষ্মকে। এই মিলন কাহিনী শুনে যদি ভীষ্ম ভাবেন যে তাঁর পিতা শান্তনু বঞ্চিত হয়েছেন, কেননা যে রমণীর কুমারিত্ব ঋত হয়েছে তাকে বিবাহ করে তার পিতা কি পেলেন জীবনে, এই ভেবে ভীষ্ম যদি দুঃখিত হন, তাই সত্যবতী বলছেন, আমার কোনো উপায় ছিল না বাবা। এদিকে মহর্ষি শাপ দেবেন এই ভয়, ওদিকে পিতার ভয়, আমি কি করব ভেবে পাচ্ছি না। এই অবস্থায় মহর্ষি এমন একটি বর দিলেন যে আমার আর প্রত্যাখ্যান করার উপায় রইল না। সত্যবতী বলে চললেন, আমাদের মিলন হয়েছিল সেই নৌকার উপরে। মুনি আপন তেজে চারিদিক অন্ধকারাচ্ছন্ন করে আমাকে যুগপৎ অভিভূত এবং বশীভূত করে ফেললেন। আমাদের মিলন সম্পূর্ণ হলে মুনি বললেন, এই নদী মধ্যগত দ্বীপের মধ্যে আমার দ্বারা উৎপন্ন গর্ভ প্রসব করে তুমি আবারও কন্যা হয়ে যাবে। আমার সেই কুমারী অবস্থার পুত্রটি এখন দৈপায়ন নামে প্রসিদ্ধ হয়েছে। শুধু তাই নয়, সে এক মহাযোগী, মহা ঋষি হয়ে গেছে। 4টে বেদ ভাগ করেছে বলে লোকে তাকে ব্যাস বলে ডাকে, আবার গায়ের রং আমারই মতো কালো বলে লোকে তাকে কৃষ্ণ বলে ডাকে। এই কৃষ্ণ দৈপায়নকে ভীষ্ম খুব ভালো করেই চেনেন, কিন্তু তার সঙ্গে যে এইরকম এক ভ্রাতৃ সম্বন্ধ আছে তা তিনি জানতেন না। সত্যবতী বলে চললেন, ছেলে আমার যেমন সত্যবাদী তেমনই জিতেন্দ্রীয়। অহরাত্র এমন তপস্যা করেছে যে পাপ বলে কোনো জিনিস নেই তার মধ্যে। সম দমাদির পরম সাধনা যার করায়ত্ত, ঐহিক পারত্রিক কোনো কামনা বা ফলে যার কোনো স্পৃহা নেই, সেই রকম একজন মানুষই যে এক রমণীর গর্ভে নিরাসক্তভাবে পুত্র উৎপাদন করার সবচেয়ে উপযুক্ত ব্যক্তি, সে বিষয়ে সন্দেহ নেই কারো। সত্যবতী ভীষ্মকে বললেন, আমি এবং তুমি দুজনেই যদি এই তেজস্বী মুনিকে তোমার ভ্রাতৃবধূদের গর্ভে পুত্র উৎপাদন করার জন্য নিযুক্ত করি, তবে সে কিছুতেই না বলতে পারবে না। আমার এই পুত্রটি যখন আমাকে ছেড়ে পিতার সঙ্গে তপস্যা করতে গেল, তখন আমাকে বলেছিল, কোনো প্রয়োজন হলে আমাকে ডেকো, আমি ঠিক চলে আসব। আজ সেই প্রয়োজন উপস্থিত। ভীষ্ম, এখন তুমি যদি এ বিষয়ে অনুমতি করো, তাহলে আমি তাকে স্মরণ করতে পারি। এই প্রস্তাব যে ভীষ্মের কাছে অত্যন্ত আদরণীয় হয়েছে তা তার পরবর্তী মন্তব্য থেকেই বোঝা যাবে। কৃষ্ণ দৈপায়ন ব্যাসকে তিনি এতটাই সম্মান করেন যে তার নাম শোনা মাত্রই তিনি হাত জোড় করে দাঁড়ালেন। বললেন, মা, যিনি কাজ করার আগে ধর্ম, অর্থ, কাম এবং এগুলির ফলাফল দুই চিন্তা করতে পারেন, তিনিই প্রকৃত বুদ্ধিমান। বিচিত্রবীর্যের স্ত্রীদের গর্ভে পুত্রোৎপত্তির জন্য যা আপনি বলেছেন তা শুধু ধর্মসম্মতই নয়, তা আমাদের বংশের পক্ষে হিতকর হবে, আমাদের তাতে মঙ্গল হবে। আপনার এই প্রস্তাব আমার অত্যন্ত ভালো লাগছে। আপাতত ভীষ্ম সত্যবতীকে সমর্থন করার সঙ্গে সঙ্গে সত্যবতী কাল বিলম্ব না করে তার প্রথম পুত্র দৈপায়নকে স্মরণ করলেন। মহর্ষি সেই মুহূর্তে বেদ পাঠে নিরত ছিলেন। সেই অবস্থাতেই জননী তাকে কোনো প্রয়োজনীয় কাজে স্মরণ করেছেন মনে করে তিনি সকলের অলক্ষিত অবস্থায় মায়ের সামনে আবির্ভূত হলেন। এতকাল পরে তার কুমারী অবস্থার প্রথমজ পুত্রটিকে দেখে সত্যবতীর অন্তর গূঢ় স্নেহধারা উদ্বেলিত হয়ে উঠল। ছেলে এখন মহাযোগী হয়েছে, মহা ঋষি হয়েছে, তাই প্রথমে সাধারণের সম্মান বিধি অনুসারে একটু কুশল প্রশ্ন বা স্বাগত ভাষণ করেই সুচিরকালের ব্যবধানে দৃষ্ট পুত্রটিকে জননী সত্যবতী দুই হাতে জড়িয়ে ধরলেন। এতকাল পরে যেন তাঁর মাতৃস্তনের উষ্ণ ধারা খরিত হলো প্রায়। সত্যবতীর চোখ দুটি বাষ্পাচ্ছন্ন হলো আনন্দে। আজন্ম সংসার বিরাগী ব্যাস ও উদ্বেল মাতৃস্নেহে আকুল বোধ করলেন। কি বা দেবার আছে? সমস্ত পুণ্যতীর্থের জল তার কমণ্ডলুতে ভরা ছিল। সেই জল মায়ের মাথায় ছড়িয়ে দিলেন দেবতার আশীর্বাদের মতো। বুঝিয়ে দিলেন, এতকাল এত তীর্থে ঘুরে ঘুরে তপস্যার ফল লাভ করেছি মা, আজ সেই সর্বতীর্থোদ্ভব জল তোমার গায়ে ছড়িয়ে দিয়ে আমার জন্মাবধি সম্পূর্ণ জীবৎকালের সঙ্গে স্পর্শ ঘটালাম তোমার। বললেন, তোমার মনের যা ইচ্ছে তাই করব আমি, তুমি যেমন আদেশ করবে এবং যেমনটি তোমার ভালো লাগে তেমনটিই করব আমি। মহামুনি ব্যাস এসেছেন হস্তিনায়। খবর পেয়ে হস্তিনাপুরের রাজপুরোহিত এসে মঙ্গল মন্ত্র উচ্চারণ করলেন মহর্ষির শুভাগমনের জন্য। ব্যাস আসনে উপবেশন করতেই সত্যবতী আবার তাঁর প্রথম জন্মা পুত্রটির কাছে এসে বসলেন।
কথাগুলো রাজপুরোহিতের সামনেই হওয়া ভালো, কারণ রাজপুরোহিত তৎকালীন রাজযন্ত্রের অন্যতম প্রধান ব্যক্তিত্ব। পুত্র ব্যাসকে কবি বলে সম্বোধন করে সত্যবতী বললেন, আমার কুমারী অবস্থায় তুমি যেমন আমার সমাজসম্মত প্রথম পুত্র, তেমনি বিচিত্রবীর্য আমার কনিষ্ঠ পুত্র। আবার দেখো, পিতার দিক দিয়ে মহামতি ভীষ্ম যেমন বিচিত্রবীর্যের ভাই, তেমনি মায়ের দিক দিয়ে তুমি তার ভাই। আমার মুশকিল হয়েছে, শান্তনু ভীষ্ম বিবাহ করবেন না এবং রাজ্য পালন করবেন না বলে কঠিন প্রতিজ্ঞা করেছেন। এই অবস্থায় তোমার ছোট ভাই বিচিত্রবীর্যের মঙ্গলের জন্য এবং মহান কুলের বংশধারা অক্ষুণ্ণ রাখার জন্য আমি যা বলবো তা তোমাকে একটু মন দিয়ে শুনতে হবে বাবা। সত্যবতী আর ভনিতা করছেন না, কারণ তখনকার দিনের সামাজিক রীতিনীতি এবং বিপন্নতায় সত্যবতী এখন কি প্রস্তাব করবেন সে আন্দাজ ব্যাসের হয়ে গেছে বলে সত্যবতী এবার ঝটিতি তাঁর বক্তব্য জানালেন। বললেন, তোমার ছোট ভাইয়ের দুটি স্ত্রী দেবরমণীদের মতো সুন্দরী, তাদের রূপযৌবন যথেষ্ট এবং তারা ধর্মানুসারে পুত্র কামনা করে। অতএব আমার এই দুই পুত্রবধূর গর্ভে তুমি পুত্র উৎপাদন করো, একমাত্র তুমি এই কাজ করতে পারো। জননীর এই আদেশ দ্বৈপায়ন ব্যাসের মনে কোনো আকস্মিকতা সৃষ্টি করেনি। এক পুত্রবধূর গর্ভে পুত্রোৎপাদনের জন্য অন্য পুত্রের নিয়োগ যেহেতু তদানীন্তন সমাজ সচল প্রথা, কাজেই সত্যবতীর অনুরোধে ব্যাস কিছুই আশ্চর্য হননি। তিনি সাধারণভাবেই বললেন, মা, তুমি ঐহিক এবং পারত্রিক সমস্ত ধর্মই জানো, তোমার বুদ্ধি ধর্মবোধে পরিশীলিত, কাজেই তোমার আদেশ মেনে শুধু ধর্মের খাতিরেই তোমার ইচ্ছা পূরণ করব। আমি নিশ্চয়ই আমার ভাই বিচিত্রবীর্যের জন্য দেবপম পুত্র উৎপাদন করব, কিন্তু তার জন্য তোমার রানীদের কিছু কষ্ট করতে হবে। আমি যেমন বলবো ঠিক সেইভাবে তোমার দুই রাজবধূ 1 বৎসর কাল ব্রত পালন করুন। এতে তাদের শুদ্ধি ঘটবে এবং সেই ব্রতক্লিষ্ট শুদ্ধ অবস্থাতেই আমার সঙ্গে মিলন হবে তাদের। নীতি নিয়ম ব্রতহীন অবস্থায় আমার সঙ্গে কোনো রমণীর সঙ্গতি হতে পারে না। সত্যবতী দেখলেন 1 বছর বড় কম সময় নয়, তার উপর যোগী মুনি বলে কথা, কখন কি মতিগতি হয় কে জানে। হয়তো 1 বৎসর পর এসে ছেলে বলল, না এখনো কাল পরিপক্ক হয়নি, চিত্ত শুদ্ধ হয়নি, তখন আবার কোন বিপদ হবে কে জানে। একবার যখন পুত্রটিকে হাতের কাছে পাওয়া গেছে তখন যেভাবেই হোক তাকে দিয়ে ঈপ্সিত কাজটি করিয়ে নিতে হবে। সত্যবতী তার প্রিয় পুত্রকে কাতর হয়ে অনুরোধ জানালেন, বাবা, এখনই যাতে রানীরা গর্ভধারণ করতে পারে সেই ব্যবস্থাই করো বাবা। এদেশে এখন রাজা নেই, অরাজক রাজ্যে বৃষ্টি হয় না, অরাজক রাজ্যের ওপর দেবতার প্রসন্ন দৃষ্টি থাকে না, আর আমরাই বা কি করে এই অরাজক রাজ্য রক্ষণাবেক্ষণ করব। তাই বলছিলাম, তুমি বাবা আর বিলম্ব করো না, রানীরা যাতে এখনই গর্ভধারণ করতে পারেন তুমি সেই ব্যবস্থাই করো। সন্তান জন্মালে তাদের বড় করে তুলবেন মহামতি ভীষ্ম, তুমি কোনো চিন্তা করো না। একেই বোধহয় বলে প্রকৃতির পরিহাস। যে মানুষটি বিবাহ করবেন না, রাজ্য গ্রহণ করবেন না বলে কঠিন প্রতিজ্ঞা করে বসে রইলেন, তাকেই সংসারের সবচেয়ে মায়াবদ্ধ জীবটির মতো ভাইয়ের বিবাহ দেওয়ার জন্য, তার ছেলেপিলে মানুষ করার জন্য সংসার আঁকড়ে বসে থাকতে হচ্ছে। নিজে সন্তানহীন, অথচ সারা জীবন তাকে অন্যের সন্তানের মায়ায় মুগ্ধ হতে হবে। তারপর কি হলো সে গল্প শুনুন মহাভারতের কথা 53 পর্বে। মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান।